বন্দী পুরুষোত্তম, প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে। আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী, অমৃত কথা ও ইষ্ট প্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন। যেমন তাঁকে দেখি, বইয়ের পৃষ্ঠা ৩৫৩-৩৫৬, পাঠ ৩৬, অধ্যায় ৫৪। অনেকদিন অন্তর দেখা হতে হতে দেখা সাক্ষাৎ উঠেই গেল একরকম। মতি ভাবল বাবু পথ পাল্টাতে বসেছেন হয়তো। যাই হোক, নাগালে পেলে সামনাসামনি কথা কয়ে দেখবে একবার। মন আছে না উঠে গিয়েছে নিজেই যাচাই করে নেবে। সন্দেহ হয়েছে বাবু ইচ্ছে করে হয়তো আর দেখা করবে না, তাই নিজেই এসে দাঁড়িয়ে থাকে গলির মুখে। একটা বুড়ো অশ্বত্থ গাছের নিচে এসে গলিটা মিশেছে বড় রাস্তার সঙ্গে। রাস্তার তেলের বাতির আলো আলস্য করে এতটা পথ আসে না। গাছের তলায় সেই হিজিবিজি অন্ধকারে গা ঢাকা দিয়ে মতি চেয়ে থাকে পথের পানে। সেদিন কৃষ্ণপক্ষের ময়লা সন্ধ্যা। প্রফুল্লবাবুর বাড়িতে ঠাকুর সাক্ষাৎ করে সত্যদত্ত বেরিয়েছে ডিসপেন্সারিতে যাবে বলে। প্রণাম করে উঠে দাঁড়াতেই ঠাকুর বলে দিলেন, দাদা, সাবধানে যাবেন, যে অন্ধকার রাত। আমলাপাড়ার রাস্তা ছেড়ে গোপীনাথতলায় উঠতেই মতির কানে পায়ের শব্দ গেল। মশমশ করে এগিয়ে আসছে জুতোর শব্দ। চেনা মানুষের চেনা তালের পা ফেলা। এমন বাধাছন্দের ভারভারিক্কি পাদুকাধ্বনি আজ কারু নয়। আরেকটু সদরপানে এগিয়ে এসে জুজ্জাত হয়ে দাঁড়াল মতি। আজ যেমন করেই হোক সাক্ষাৎ করতেই হবে। অশ্বত্থতলায় আসতেই একটু নিচু গলায় ডাক দিল, ওগো, শুনছ? চমকে উঠল সত্যদত্ত। এই রে, কাজ সেরেছে। আজ আবার ধরা পড়তে হলো মতির হাতে। কিন্তু ঠাকুরের যে চোখ রয়েছে সবখানেই। তাই দেখেই চমকে উঠলেন ঠাকুর। ভক্ত সঙ্গে কথা বলতে বলতে আঁতকে উঠলেন হঠাৎ। মুখ থেকে অনুচ্চর স্বরে কথা বেরুল, এই রে, বাঘি ধরল সত্যদাকে। কাছেই বসে অশ্বিনী বিশ্বাস আর সতীশ চুয়াদ্দার। তাড়াতাড়ি বললেন ওদের দুজনকে লক্ষ্য করে, দাদা যান তো, শিগগির খুঁজে আনেন সত্যদাকে, যান, দৌড়ুন জলদি। ওরা ভাবলে এখন তো সত্যদার ডিসপেন্সারিতেই যাবার কথা, কিন্তু তবুও কোথায় আছে কি জানি। ঠাকুর আবার বললেন এখনই খুঁজে আনতে। বুদ্ধি করল নাম ধরে ডাকতে ডাকতে যাবে রাস্তা দিয়ে, যদি কোনো বাড়িতে বসে থাকে তো ডাক শুনে সাড়া দেবে। তখন রাস্তায় দাঁড়িয়ে আমতা আমতা করছে সত্যদত্ত, মতির হাতে ধরা দিই কি না দিই। মতি দেখলে ব্যাপার সুবিধার নয়। এখনই এই ভাব, একেবারে হাতছাড়া হয়ে গেলে তবে তো আর কোনোদিনই হাতে পাওয়া যাবে না। বিপরোয়া হয়ে জামার আস্তিন চেপে ধরল খপ করে, আর অমনি টেনে নিয়ে যেতে লাগলো অন্ধকার গাছতলার দিকে। শোনো, একটু কথা আছে। আহা, এ কি করো, এ কি করো! আপত্তি করতে করতেই গাছতলা তক আসতে হলো। মনের মধ্যে রয়েছে ওই ঠাকুর যে সব দেখছেন, আবার মহাপুরুষ বলে মান দেন। ও সত্যদা, সত্যদা! এমন সময় কানের কাছে ডাক শুনে চমকে উঠল সত্যচরণ। গলা শুনে চিনতে পারল, সাড়া দিল, এই যে। সাড়া দিয়ে বাঁচল যেন। কোথায়? শিগগির আসুন, ঠাকুর ডাকছেন আপনাকে। মতি ততক্ষণ আস্তিন ছেড়ে দিয়ে হাওয়া। বাবা, যেন বাঘের মতো ধরেছিল। বলেই তাড়াতাড়ি রাস্তায় উঠে এলো সত্যদত্ত। ঠাকুর দেখেছেন? অশ্বিনী বিশ্বাস আর সতীশ জোয়ারদারের সঙ্গে তখনই ছুটল আবার প্রফুল্লবাবুর বাড়িতে। আগে কি কথা? কথা আবার কি, রয়্যাল টাইগারের হাতে পড়েছিলেন আজ। পরমপিতার ইচ্ছায় খুব বেঁচে গেলেন। আশ্বস্তির নিঃশ্বাস ফেলে একটু হাসলেন ঠাকুর। আর সত্যচরণ? তার নিরেট চোখেও জল এসেছে তখন। কোনো কথা বললে না, শুধু প্রণাম করলে একবার সাষ্টাঙ্গ হয়ে। হে বিশ্বতশ্চক্ষু, তোমার পায়ে দৃষ্টিহীনের এই সহস্র প্রণতি। এর অল্প কিছুদিন পরে প্রচার কাজে রানাঘাট গিয়েছে। উঠেছে রেলওয়ে ওভারসিয়ার শ্রীশ নন্দীর নতুন বাড়িতে। শ্রীশবাবু বাড়িতে ছিলেন না, ঘুরছেন বাইরে।
তার জন্যে অপেক্ষা করে করে কাজ সেরে ফিরতে দেরি হয়ে গেল বেশ কদিন। এর মধ্যে সতীশ জোয়ারদার মতির কানে কথা তুলে দিয়েছে। সত্যদা তীর্থ করতে গিয়েছে, এখন আর সে সত্যদা নেই, এবার সব ঝেড়ে ঝুড়ে গঙ্গায় ডুব দিয়ে ফিরবে। আগে থেকেই বাবুর যাতায়াত নেই, সুতরাং কথাটা বিশ্বাস হয়ে গেল মতির। ঠিক করে ফেললে তল্পি গুছিয়ে সেও চলে যাবে বৃন্দাবনে। সেখানে গিয়ে রাধেশ্যাম করবে, ভিখ মেগে খাবে। ওর যদি পরকাল থাকতে পারে, আমার নেই? কিন্তু অচেনা দূর পথ, একজন কাউকে সঙ্গে চাই। নিজের হাত থেকে রাস্তা খরচ দেবে বলে ঠিক করল এক ছোকরা ভদ্রলোককে। সে দেখল বেকার বসে আছি, পরের অর্থে বৃন্দাবন দেখে আসতে পারি, মন্দ কি? সত্যদত্ত ফিরবার আগেই তীর্থোদ্দেশ্যে বেরিয়ে পড়ল মতি। কুষ্টিয়া পৌঁছতেই সত্যদত্ত শুনল মতি এক ছোকরাকে ধরে ভেগেছে। মনটা বড় খারাপ হয়ে গেল। শালা এমন প্রবৃত্তি ওর! যাকে আপদ দিয়েছে ভালোই হয়েছে, মনকে আশ্বাস দেয়, আবার দুর্বলও হয়ে পড়ে কখনো। ভাবে মতির এমন মতিচ্ছন্ন হল শিশি। খচখচ করে অন্তরে, এতদিনের টানটা নস্যাৎ করে দিতে হচ্ছে একটা দিনে কি না। ভাবতে ভাবতেই গিয়েই প্রফুল্লবাবুর বাড়িতে। ঠাকুরের কাছেই বসেছে, কিন্তু মনটা মোটেই ভালো নয়। দাদার মনটা যেন বড় বিষণ্ণ, ছাইমাটি কিছু মনে ঢুকেছে বোধহয়। শালা, আপনার মতো মহাপুরুষের মন আবার কখনো দুর্বল হতে পারে? ঠাকুর নিজেই আঁটি ভাঙলেন, একটা মোচড় দিয়ে ঠেলে ওপরে তুলে দিলেন। বৃহন্মন্যতা দিয়ে আঘাত দিলেন ক্ষুদ্রমন্যতাকে। গুম হয়ে বসে রইল সত্যদত্ত। এর কাছে লুকোবার কিছুই নেই, মনের গুহ অবস্থাটিও বাহ্য হয়ে রয়েছে এর কাছে। অথচ ঠাকুরের মুখ দিয়ে মতি প্রসঙ্গ উচ্চারিত হয়নি কখনোই। হিতোপদেশের গত শোনাননি কেলেঙ্কারির কথা টেনে এনে। পরে তীর্থ ঘুরে মতি ফিরে এলো, সেখানে মন টিকল না। কিন্তু সত্যদত্ত আর ফিরল না, স্বয়ং তীর্থপতির স্মরণ নিয়ে তীরোত্তীর্ণ হয়েছে সে। পাড়ে দাঁড়িয়ে ইশারা করল মতিকে, ওঠো, ওই তরিতে ওঠো। পতিতপাবনের নায়ে উঠে বসলেই পাতিত্ব মালিন্যের শেষ। এতদিন পরে আনন্দে অশ্রুপাত করল বসন্তকুমারী। মনের দ্বীপে তার আত্মনিবেদনের হবি, আর তার শিখায় দীপ্ত হয়ে রইল শুধু একটি ভাব, ঠাকুর, তোমার এত দয়া। নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।